সকাল ৭টা বিহান দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে, হাতে গরম ধোয়া ওঠা কফি, কানে ব্লুটুথ, হয়তো কারোর সাথে কথা বলছে। এমন সময় তার দৃষ্টি আটকে যায় এক শুভ্র কন্যার ওপর। পরনে সাদা গোল জামা, সাদা পায়জামা, সাদা ওড়নাটা মাথায় হালকা করে পেঁচানো, আর পাশে সাদা একটি বিড়াল বসে ক্যাট ফুড খাচ্ছে। মেয়েটা আপন মনে ফুলের মালা গাঁথতে ব্যস্ত। বিহানের এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়েটাকে একটা নাম দিতে ইচ্ছে করলো। সে আনমনেই ধীর কণ্ঠে বলে, শুভ্রতায় মোড়ানো প্রাকৃতিক কন্যা শুভ্রতা। বিহান আনমনে আবারও ২ বার ওই নাম আওড়ায়, শুভ্রতা, শুভ্রতা। বিহানের নাম উচ্চারণের মাঝেই মেয়েটি হঠাৎ করে মুখে মিষ্টি হাসি নিয়ে পেছনে ফিরে তাকায়। মেয়েটি বিহানকে দেখতে পায় না, কারণ বিহান দোতলার ব্যালকনিতে আছে। কিন্তু বিহান মেয়েটিকে সম্পূর্ণরূপে দেখতে পেল। আর সর্বনাশ বুঝি তখনই হলো। বিহান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শুভ্রতায় মোড়ানো শুভ্রতার ওপর। ডান হাত আপনা আপনি বুকের বাঁ পাশের নরম মাংসপিণ্ডের ওপরে চলে যায়, যেটা এখন বেগতিক হারে লাফালাফি করছে কোনো এক মানবীর জন্য। বেশ কয়েকবার আওড়ায়, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হঠাৎ করে বিহানের মনে একটা প্রশ্ন জাগে, এই মেয়েটিকে, এই বাড়িতে শুধুমাত্র তো তার মা আর তার না মানা বউ ছাড়া আর কোনো মেয়ে নেই। তবে কি এই মেয়েটাই তার সেই না মানা বউ? নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে বিহান। মনে মনে ভাবে, বউ এটা তার না মানা বউ, আরশি বিনতে আয়াশা। বিহানের ঘোরের মাঝে কেউ যেন উচ্চস্বরে সালাম দিয়ে ওঠে। বিহান চমকে পেছনে ফিরে তাকিয়ে চুমকিকে দেখতে পেয়ে কিছুটা স্বাভাবিক হয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বিহান সালামের জবাব দিয়ে কিছুটা ধমকের সুরে বলে ওঠে, এই বেয়াদ্দব, এত চেঁচিয়ে বলার কি আছে? আমি কি কানে শুনতে পাই না নাকি যে তুই এই রকম চেঁচিয়ে বলছিস, ইডিয়েট? চুমকি বিহানের ধমকে কিছুটা মিলে যায়, কিন্তু দমে যায় না। বরঞ্চ সেও কোমরে ২ হাত দিয়ে বিহানের মতোই কিছুটা ধমকের সুরে রাগের মিশ্রণে বলে, খবরদার ভাইজান, আমাকে বকবেন না। আমি আপনারে কখন থেকে ডাকছি, কিন্তু আপনি তো জবাব দিচ্ছেন না। আর এর জন্যই তো জোরে বললাম। এখন দোষ আমার হয়ে গেল? চুমকিকে এভাবে বলতে দেখে বিহানের কপালে ভাঁজ ফেলে ছোট ছোট করে তাকায়। এরপর বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন কোথায় ছিলি? আর আসার পর থেকে তো দেখলাম না। এখন কোথা থেকে টপকালি? বিহানের প্রশ্নে চুমকি কোমর থেকে হাতটা সরিয়ে নিজের বেণী হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে কিছু একটা ভাবে, আর কিছু একটা ভাব নিয়েই জবাব দেয়, গ্রামে গিয়েছিলাম ১ সপ্তাহর জন্য। আপনার কথা শুনেই তো সকাল সকাল চলে আসলাম। আর এখানে এসে আমার কি লাভ হলো? শুধু শুধু আপনার ধমক খেলাম। ধমক খাওয়ার কাজ করলি, এই জন্যই তো ধমক খেলি। এখন থেকে ধমক খাওয়ার কাজ করবি না, আর আমিও ধমক দিব না। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। নিজে কানে শুনতে পায় না আর আমারে বলে, হয়েছে, কি হবে? তোর বকবকানি যদি হয়ে থাকে, তাহলে রেডিওটা বন্ধ করে যা, আমার জন্য নতুন করে কফি করে নিয়ে আয়। চুমকি পেছনে ফিরে যেতে যেতে উত্তর দেয়, এখন পারবো না, আপামনি এখনই বের হবে। তার আবার কখন কি লাগে কে জানে। কিছু দরকার হলে না পাইলে আবার চেঁচাবে। আমি বরঞ্চ ওখানেই যাই। বলেই চুমকি চলে যায়। বিহান চুমকির যাওয়ার পানে তাকিয়ে কি যেন একটা ভেবে সেও তাড়াহুড়ো করে রেডি হতে চলে যায়। এদিকে আঞ্জুমান বেগম চুমকিকে ডেকে তুলেছে। আরে চুমকি, কোথায় গেলি? এই মেয়েটাকে কাজের সময় একদমই পাওয়া যায় না। একটা করে তো আরেকটার সময় উধাও হয়ে যায়, বলে আবারও ২ বার ডাকে। আসতেছি খাম্মাজান, খাড়ান খাড়ান। এই যে এসে পড়েছি। হ্যাঁ মা, সে তো দেখতেই পাচ্ছি। তা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি যে কখন থেকে আপনাকে ডাকতেছি, সেটা কি আপনি শুনতে পাননি? শুনতে পাবো না কেন আম্মাজান, পেয়েছি তো। তাহলে এতক্ষণ আসেননি কেন? কখন থেকে একা ডাইনিং টেবিল সাজাচ্ছি, আর এদিকে আপনার কোনো বার্তাই নেই। আর সে যে না খেয়ে গেল, সেদিকে কি একবারও খেয়াল করেছিস? হায় আল্লাহ, কি তা কন আম্মাজান, আপামনি না খেয়া চলে গেছে? আমি তো বিহান ভাইজানের লগে দেখা করতে গিয়েছিলাম, এর মধ্যে চইলা গেল? কেমনে? কেমনে গেছে সেটা এখন আর গবেষণা না করে যা, তোর আব্বাজানরে ডেকে নিয়ে আয়।
তার আর দরকার নেই, আমি এসে গেছি। তা তোমার ছেলে কোথায়? আমিও আসছি বাবা, আঞ্জুমান বেগম বলে ওঠে। এই তো সবাই এসে পড়ছে, তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। ইশরাক চৌধুরী বলে ওঠেন। সবাই কই আসলো, আমার আম্মা কোথায়? আঞ্জুমান বেগম বলে উঠল। সে আছে নাকি, কখন বেরিয়েছে, খাবার পর্যন্ত খেলো না, বলল কি যেন ইম্পর্টেন্ট ক্লাস আছে, ক্যান্টিন থেকে খেয়ে নিবে, বলেই তো চলে গেল। ইশরাক চৌধুরী বলে উঠল, ঠিক আছে, তুমি খাবার দিয়ে দাও, আমি যাবার সময় দিয়ে যাব, বাহিরের খাবার বেশি খাওয়ার দরকার নেই। আঞ্জুমান বেগম বলে উঠল, ঠিক আছে। বিহান এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতো সবটাই শুনল। সেও চুপচাপ নিজের মতো খেতে থাকে। বাবা ছেলে চুপচাপ খাবার খায়, কেউ কোনো কথা বলে না। ইরশাদ চৌধুরী খাবার খাওয়া শেষ হলে স্ত্রীর উদ্দেশ্যে বলে, আঞ্জু, খাবারটা তাড়াতাড়ি দাও, আমি এক্ষুনি বের হব। এই তো হয়ে গেছে, নাও, বলেই তিনি খাবারের বাক্সটা এগিয়ে দেন। ইরশাদ চৌধুরী বেরিয়ে যেতেই বিহানও তাড়াতাড়ি করে খাবার শেষ না করেই বাবারে পেছনে পেছনে চলে যায়। ছেলেকে খাবার শেষ না করে যেতে দেখে আঞ্জুমান বেগম বেশ কয়েকবার ডাকে, কিন্তু বিহান পেছনে না তাকিয়ে বলে, আর খাবো না মা, বলেই দ্রুত বাবার পেছনে চলে যায়। ইশাক চৌধুরীর গাড়ি এসে থামে একটি গার্লস কলেজের সামনে। ইশাক চৌধুরী নিজে খাবারের বক্সটা এগিয়ে নিয়ে যান দারোয়ানের কাছে। কিছু একটা বলে খাবারের বক্সটা দিয়ে তিনি আবারও এসে গাড়িতে বসেন আর চলে যান। এতক্ষণ পর্যন্ত বিহান তার বাবাকে ফলো করছিল, তার না মানা বউ কোন কলেজে পড়ে এটা জানার জন্য। অবশেষে পেয়েও যায়, কিন্তু ভেতরে যায় না, কারণ তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানে যাওয়াটা খুব বেশি প্রয়োজন, তাই সে সেখানে থেকে চলে যাবে। আরশি ও তার প্রাণের বান্ধবী তামান্না তাদের কলেজের একটি বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসেছিল আর দুজনে খোশ গল্পে মেতেছিল। এমন সময় দারোয়ানের ডাকে পেছনে ফিরে তাকায় আরশি। মামুনি, তোমার খাবারটা নাও। আরশি বলে উঠল, খাবার কে দিল? আইজুল কাকা। তোমার বাবা দিয়ে গেল মা, তুমি নাকি সকালে খাবার খেয়ে আসোনি, এই জন্য। আরশি মিষ্টি করে হেসে দারোয়ানের উদ্দেশ্যে বলে, তোমাকে অনেক ধন্যবাদ কাকা। দারোয়ানও মুচকি হাসে। এই মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে, যেমন তার ব্যবহার সেই রকম দেখতে মেয়েটি, ভীষণ মিষ্টি, রূপে গুণে ব্যবহারে সব কিছুতেই মেয়েটি অনন্যা। এসব ভাবতে ভাবতেই তিনি এখান থেকে প্রস্থান করেন। এর মাঝে তামান্না আরশি হাত থেকে খাবারটার বক্স নিয়ে ছিনিয়ে নিয়ে বলে, আরে ননদিনী, কি বাত হে খাবার, বলে নিজেই বক্সটা খুলে দেখে। বক্সের ভিতরে বিরিয়ানি। তামান্না বিরিয়ানি দেখিয়ে খুশিতে চিৎকার করে ওঠে, বিরিয়ানি! তামান্নাকে চিৎকার করতে দেখে আরশি একটু বিরক্ত হয় বটে। এই মেয়েটা সব কিছুতেই বাড়াবাড়ি, একটু বিরিয়ানি দেখে কিরকম চিৎকার করছে। ওর চিৎকারের কারণে আশেপাশের মানুষ ওদের দিকে কিরকম করে তাকিয়ে আছে। আর এই মেয়েকে দেখো, ৩২ পাটি দাঁত বের করে হাসছে। কিছুটা রাগ নিয়ে তামান্নার হাতে একটা চড় মেরে বক্সটা কেড়ে নিয়ে বলে, এই তামান্নার বাচ্চা, সামান্য একটু বিরিয়ানি দেখে এরকম চেঁচানোর কি আছে, হ্যাঁ? জীবনে কি বিরিয়ানি খাসনি নাকি, চোখেও দেখিসনি? খেয়েছি রে, কিন্তু আন্টির হাতের এই বিরিয়ানি দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কি জোস রান্না মায়েরি, দেখলে কিরকম লোভে লোভে লাগে। আর দাঁড়া, আগে আমি একটু খেয়ে নিই, তারপর তুই খাস কেমন, বলেই তামান্না কোনো দিকে না তাকিয়ে খাওয়া শুরু করে দেয়। আরশি তা হতাশ হয়, এই মেয়ে জীবনেও শুধরাবার নয়। এটা আরশি ২ বছরের খুব ভালো করেই বুঝতে পেরেছে। এখানে আসার পর থেকে এই মেয়েটাই তার প্রথম বন্ধু, আর এটাই শেষ। তামান্না ছাড়া আর আরশির কোনো বান্ধবী নেই। তামান্না আরশির বান্ধবী কম, বোন বেশি। সব কিছুতেই এই মেয়েটাকে সে তার পাশে পেয়েছে। আরশি বলতে পাগল, আর আরশির ভাই বলতেও পাগল। নে সোনা, হাঁ কর, আমি তোকে খাইয়ে দেই, আমি থাকতে তোর নিজের হাত মাখানোর প্রশ্নই আসে না, বলেই এক লোকমা খাবার আরশির মুখের দিকে বাড়িয়ে দেয়। আরশি বিনা বাক্যে সেটা মুখে নিয়ে নেয়।
এই মেয়েটা এমনই, তাকে আগে কিছু খেতেও দিবে না, আবার তাকে ছাড়া কিছু খাবেও না। দুই বান্ধবী খাবার খেয়ে চলে যায় ক্লাসের উদ্দেশ্যে। আজকে তাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে। বিকাল 4টা। আরশির কলেজ ছুটি হয়ে গেছে। দুই বান্ধবী হাঁটছে রাস্তার ফুটপাত দিয়ে। প্রত্যেক দিন বাড়ির গাড়ি নিয়ে আসলেও আজকে আরশি নিজেই বারণ করে দিয়েছে। আজকে তারা রিকশায় যেতে মন চাইছে ভীষণ। এই জন্য দুই বান্ধবী গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল রিকশার উদ্দেশ্যে। এমন সময় আরশি জোরসে ধাক্কা খায় একটি ছেলের সাথে। আরশির নাকটা বাড়ি খায় ছেলেটির প্রশস্ত বুকে। আরশির নাকটা চিনচিন করে ব্যথা করছে, ব্যথায় লাল হয়ে গিয়েছে, বেশ জোরেই লেগেছে বেচারির। আরশির প্রচন্ড রাগ হয়, নাকে হাত দিয়ে ডলতে ডলতে রাগে হিতাহিত জ্ঞান ভুলে চেঁচিয়ে বলে, কোন কানার বাচ্চা রে? চোখে দেখে না? চোখ কি বাসায় খুলে রেখে আসে নাকি? আজব। বলতে বলতে আরশি ছেলেটির দিকে তাকায় আর স্তব্ধ হয়ে যায়। এত সুন্দর ছেলে আরও সে কখনো দেখেনি। আবার হয়তো দেখেছে, কিন্তু সেভাবে খেয়াল করেনি। সে তো ছেলেদের দিকে সেই রকম ভাবে তাকায়ও না, তাহলে দেখবে কিভাবে? কিন্তু আজকে আরশির চোখ জোড়া যেন আরশির অবাধ্য হয়েই ছেলেটিকে পর্যবেক্ষণ করতে থাকে। ছেলেটি দেখতে বেশ সুদর্শন। হাইট কত হতে পারে? এই 6 ফুট। হ্যাঁ, তাই হবে। দেখতে তো বেশ লম্বা চওড়া, সুস্বাস্থ্যের অধিকারী। হাতের পেশিগুলো ফুলে ফেঁপে আছে, যেটা শার্টের ওপর দিয়েই বোঝা যায়। ছেলেটি হয়তো নিজের শরীর নিয়ে অনেক সচেতন, হয়তো বা অনেক কঠোর নিয়মের মধ্যে রাখে নিজেকে। ছেলেটি একদম ধবধবে ফর্সা নয়, হলুদ ফর্সা, যেটা আরশিকে আরো বেশি আকর্ষিত করেছে। চুল জেল দিয়ে সেট করা, চোখগুলো কালো কিসকিসা, আর একদম কালো সাগরের মতো করে, যার মধ্যে লুকিয়ে আছে হাজারো রহস্য, যেটা উদ্ঘাটন করা এতটাও সহজ নয়। ঠোঁটগুলো কালচে, হয়তো বা সিগারেট খায়, কিন্তু তারপরেও বেশ আকর্ষণীয়। পুরো মুখে দাড়ির ছিটে ফোঁটাও নেই, যেটা আরশির কাছে ভালো লাগলো না, কিন্তু তারপরেও বলতে হয় ছেলেটি বেশ সুদর্শন। পরনে কালো প্যান্ট, নীল শার্ট যেটা ইন করা, হাতে একটা ব্র্যান্ডের কালো ঘড়ি, পায়ে ব্ল্যাক শু। এগুলো যেন ছেলেটির সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আরশির এইসব আকাশ কুসুম ভাবনার মাঝেই কানে আসে ছেলেটির গম্ভীর কণ্ঠ, ও হ্যালো মিস। চোখ আমি বাড়িতে খুলে রেখে আসিনি, বরঞ্চ আপনি রেখে আসেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমি আপনাকে ধাক্কা দেইনি, ধাক্কাটা আপনি আমাকে দিয়েছেন। ছেলেটির কথায় আরশির ভালো লাগা যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। ফিরে এলো সেই পুরানো তেজ। ছেলেটির সাহস কত! সে ধাক্কা দিয়ে এখন তার দোষ দিচ্ছে। আরশি বলে ওঠে, এই এই, একদম মিথ্যা বলবেন না। আমি আপনাকে একদমই ধাক্কা দেইনি, বরঞ্চ আপনি ওই ধাক্কাটা দিয়েছেন। দেখেন, আমার নাকটা একদম লাল টমেটো করে দিয়েছেন, অসভ্য লোক। ছেলেটি আরশিকে কিছু বলতে যাবে, এমন সময় ছেলেটির চোখ পড়ে আরশির ওপর, আরও সে যেন স্তব্ধ হয়ে যায়। হৃদস্পন্দন যেন বেড়ে যায় বেগতিক হারে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বুকের মধ্যে সাগর নাই, ঢেউ উথাল পাথাল করছে। মূলত ছেলেটি এতক্ষণ ধরে হাঁটু গেড়ে বসে বসে নিচে পড়ে যাওয়া ফোন দেখছিল, যেটা এখন 2 খণ্ড হয়ে গেছে। আর সেদিকে না তাকিয়ে এতক্ষণ কথা বলছিল, কিন্তু তাকানোর পর তার সর্বনাশটা আবারও হলো, যেটা প্রথমবারের চাইতেও প্রগাঢ় ছিল। ছেলেটি আরশিকে তীর্যক চোখে অবলোকন করছে। দুধে আলতা গায়ে রং, ডাগর ডাগর চোখ, ঘন পাপড়ি, বাঁশির মতো নাক, সদ্য ফোটা গোলাপেরই মতো ঠোঁট জোড়া, মাথায় হিজাব বাঁধা, চুলগুলো দেখা গেল না, পরনের শুভ্র রঙের কলেজ ড্রেস, হাতে পার্পল ব্রেসলেট, বাম হাতের অনামিকা আঙ্গুলে একটি স্বর্ণের আংটি। ছোটখাটো একটি মেয়ে হাইট ছেলেটির বুক সমান। যদি জড়িয়ে ধরে তাহলে ছেলেটির হার্টবিট মেয়েটি খুব ভালোভাবেই শুনতে পাবে। শরীরের গড়ন খুব নজরকাড়া। এই মেয়েকে দেখলেই ছেলেটির হৃদস্পন্দন বেগতিক হারে বেড়ে যায়। আচ্ছা, সে কি এই মেয়েকে ভালোবেসে ফেলল? নিজের ভাবনায় নিজেই খুব বিরক্ত হলো ছেলেটি। সে সব আবোল তাবোল কি ভাবছিল এতক্ষণ?
দুই একবার দেখায় কখনো ভালোবাসা হয় নাকি? কখনোই না। যেটা হয় সেটা শুধুই ভালো লাগা থেকে হয়, ভালোবাসা থেকে না। হুট করে কখনোই ভালোবাসা হয় না। ভালোবাসা হয় ধীরে ধীরে, একে অপরকে চেনার মধ্য দিয়ে। সেখানে হুট করে ভালোবাসার প্রশ্নই আসে না। কিন্তু ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম নেয়। তাহলে কি তাদের মধ্যেও কখনো ভালোবাসার জন্ম নিবে? আরশি বলে উঠল, ও হ্যালো মিস্টার, কোন জগতে হারিয়ে গেলেন? আমি কখন থেকে কথা বলছি শুনতে পান না নাকি? নাকি চোখের সাথে কানও কম শোনেন? আরশির কথায় ছেলেটির ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে, সাথে একটু অবাকও হয়। আচ্ছা, আরশি কি তাকে চিনতে পারছে না, নাকি চিনেও না চেনার ভান করছে? বুঝতে পারল না, তাই প্রশ্ন করেই বসলো, আচ্ছা, তুমি কি আমায় চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো, কোনটি? আরশি এবার বলে উঠল, আমি আপনাকে চিনতে যাব কোন দুঃখে? আর আপনি কোন দেশের প্রেসিডেন্ট যে সবাইকে আপনার চিনতে হবে? সবাই না চিনলেও আপনার চেনার দরকার ছিল। কেন? আপনাকে চিনে আমি এভারেস্ট জয় করতে পারবো যে আপনাকে চেনার আমার দরকার পড়বে? ছেলেটির দুই ভুরুর মাঝে সূক্ষ্ম একটা ভাঁজ পড়ে। এই গাধা মেয়েটা কি সত্যিই তাকে চিনতে পারেনি? মনে তো হচ্ছে না। যদি মজা করতো কিংবা চিনতে পারতো, তাহলে তার কথাবার্তার ধরনে তার বুঝে ফেলতে 2 মিনিটও লাগতো না। কিন্তু এটা ভেবে সূক্ষ্ম হাসে, চিনতে যখন পারেনি তাহলে একটু মজা নেওয়াই যাক। যেই ভাবা সেই কাজ। তারপর কিছুটা গম্ভীর কণ্ঠে আরশির উদ্দেশ্যে বলে, বাহ, চেনেন না, জানেন না, অথচ অচেনা একজন মানুষের ফোন ভেঙে দিলেন। আরশি বলে উঠল, আমি কেন ভাঙতে যাব? আজব! ধাক্কাটা আপনি দিয়েছেন, যার জন্য আপনার ফোনটা ভেঙে পড়ে গেছে। এখানে আমার দোষ কোথায়? আমাকে দোষারোপ কেন করছেন? নিজের অবস্থানটা পরখ করুন ম্যাডাম, উত্তর নিজেই পেয়ে যাবেন। আর সে এবার নিজের অবস্থানটা খেয়াল করলো, আর অবাক হয়ে তাকালো তামান্নার দিকে। সত্যি তো, তারই তো কথা বলতে বলতে কখন ফুটপাত থেকে রাস্তায় নেমেছে খেয়াল করেনি। আরশির এতক্ষণে তেজ এক নিমিষেই মিলিয়ে গেল। কণ্ঠে যথেষ্ট নমনীয়তা ঢেলে বলল, ভুলটা আমাদেরই ছিল, সরি, আমরা খেয়াল করিনি। এবার সামনে থেকে সরেন, যেতে দিন। যেতে দিন বললে তো আর হবে না ম্যাডাম। আপনি যে আমার ফোনটা ভেঙে ফেললেন, সেটার টাকাটা কে পরিশোধ করবে? আরশি অবাক হয়ে বলল, এখানে কি দোষটা একার আমাদের? আমাদের ছিল না আপনার ছিল? একে তো নিজে ফোনটা ভালো করে ধরে রাখতে পারেনি, আবার উল্টো দিকে একটা মেয়ের কাছ থেকে টাকা চাইছেন। এই, আচ্ছা কিপটুস মানুষ তো আপনি। সময় ক্ষেত্রে কিপটে হতে হয় ম্যাডাম। আর তাছাড়া ফোনটা তো তার এমনি এমনি আসেনি, টাকা দিয়েই কিনতে হয়েছে। আর টাকাটা গাছে ধরে না, কষ্ট করে উপার্জন করতে হয়। ওইটা আপনার মাথায় ঢুকবে না। টাকা দিন আর এখান থেকে যান, নয়তো যেতে পারবেন না। আরশি এবার বেশ বিরক্ত হয় ছেলেটির কথায়। বিরক্ত নিয়েই বলে ওঠে, ঠিক আছে, দিয়ে দিব কালকে। এই সময় এখানে চলে আসবেন। আমি নিশ্চয় এতগুলো টাকা সঙ্গে নিয়ে আর ঘুরছি না যে আপনি চাইলেই আর আমিও দিয়ে দিলাম। কালকে যে আপনি টাকাটা দিবেন, তার কি গ্যারান্টি আছে ম্যাডাম? না মানে ফাঁকিও তো দিতে পারেন। আরশি বলে উঠল, আমাকে দেখি কি আপনার ফাঁকিবাজ মেয়ে বলে মনে হচ্ছে? মানুষের ওপর দেখে তো আর ভেতরে কি যাচাই করব ম্যাডাম? যাচাই করার জন্য কাছে আসতে হয়। আর না আপনি আমার কাছে এসেছেন, আর না আমি আপনার কাছে গিয়েছি। সো মনে করার কিছুই নেই। টাকা দিন আর এখান থেকে যান। পালিয়ে তো যেতে পারেন, আর আমি কোনো রিস্ক নিতে পাই না। আরও সে এবার প্রচণ্ড রাগ হয়। এই মানুষটা তাকে ইনডিরেক্টলি তাকে ফাঁকিবাজ মেয়ে বলছে। আরও সে রাগে কটমট করতে করতে হাত উঁচিয়ে তার কলেজের দিকে দিয়ে বলে, ওই যে দেখছেন কলেজ, ওখানে আমি পড়ি। ওখানে গেলে আমার পুরো ডিটেলস পেয়ে যাবেন। আর আমি যদি ফাঁকি দেই তাহলে ওখান থেকে আমার বাসার অ্যাড্রেস নিয়ে আমার বাসায় চলে যাবেন। তার অবশ্য দরকার পড়বে না, কারণ আমি কালকে নিজেই আপনাকে এখানে টাকাটা দিয়ে যাব।
এরকম মানুষের কাছ থেকে ঋণী থাকার কোনো মানেই হয় না। বলেই আরশি তামান্নার হাতটা ধরে ওখান থেকে চলে যায় রিকশার উদ্দেশ্যে। আরশি রিকশায় ওঠার পর ছেলেটিও বাইক নিয়ে ওখান থেকে চলে যায়। রিকশায় ওঠার পর আরশি তামান্নার মাথায় একটা চাটি মেরে বলে, এই গাধি, তখন থেকে এইরকম চুপ করে আছিস কেন? ওই ছেলেটা আমাকে কত কিছু বলে গেল, আর তুই চুপচাপ দাঁড়িয়ে শুনলি? আরশির কথায় তামান্না মেকি হাসার চেষ্টা করে বলে, আমি কি বলবো সোনা, আমি তো এখনো ঘর থেকে বেরোতেই পারিনি। তুই এতক্ষণ ঝগড়া করলি, তাও একটা ছেলের সাথে। যদি এতদিন একটা ছেলের সাথে ঠিকমতো কথা বলতে দেখতাম, আজ তাহলে সেই মেয়েটার ঝগড়া দেখলাম। বিশ্বাস হচ্ছে না। আরশি বলে ওঠে, তোকে বিশ্বাস করতে হবে না। দুই বান্ধবীর কথাবার্তার মধ্যে পৌঁছে যায় তাদের গন্তব্যে। আরশি বাড়িতে প্রবেশ করে চোখ যায় ড্রয়িং রুমের সোফার উপরে। সেখানে বসে আছে আঞ্জুমান বেগম আর তার মাথায় তেল দিয়ে দিচ্ছে মুচকি। আঞ্জুমান বেগম হঠাৎই পেছনে ফিরে তাকান। আরশিকে দেখতে পেয়ে দেখে বলেন, কি রে মা, আজ তোর এত লেট হলো কেন? কখন থেকে আমি অপেক্ষা করছি, কিন্তু তোর আসার কোনো নাম নেই। আরশি আঞ্জুমান বেগমের কাছে এসে কোলে মাথা রেখে শুয়ে বলে পড়ে, আরে আর বলো না মা, রাস্তায় একটা বখাটে ছেলের খপ্পরে পড়েই এতটা লেট হলো। আরশির কথায় আঞ্জুমান বেগম চিন্তিত সুরে বললেন, বখাটে ছেলে মানে? তুই ঠিক আছিস তো মা? ওই ছেলেরা তোকে কিছু বলেছে? আরশি আঞ্জুমান বেগমকে থামিয়ে বলে, এতটা হাইপার হয়েও না, আমি তোমাকে সবটা বলছি, শোনো। এরপর আরশি তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলে। সবকিছু শুনে আঞ্জুমান বেগম তো হাসতে হাসতে ঢলে গা এলিয়ে দেয় সোফার উপরে। আঞ্জুমান বেগমকে হাসতে দেখে আরশি মেয়েকে রাগ দেখানোর চেষ্টা করে বলে, মা তুমি হাসছো? আঞ্জুমান বেগম হাসতে হাসতে জবাব দেন, তো হাসবো না? সামান্য একটু কারণের জন্য তুই ছেলেটাকে বখাটে বানিয়ে দিবি? তো দিব না। গায়ে পড়ে মেয়েদের সাথে ঝগড়া করছে তো বখাটে বলবো না তো কি বলবো? আচ্ছা ঠিক আছে বাবা, তুই ছেলেটাকে বখাটে বানা, সমস্যা নেই, কিন্তু কালকে ছেলেটাকে টাকাটা দিয়ে দিস। কলেজ থেকে আসছিস, এখন যা, ফ্রেশ হয়ে আগে খেয়ে নে। তুই রুমে যা, আমি চুমকির হাতে খাবার পাঠাচ্ছি। ঠিক আছে মা, বলে আরশি চলে যায় তার রুমে। কিছুক্ষণ পর আরশি ফ্রেশ হয়ে এসে দেখে চুমকি খাবার নিয়ে বসে আছে। ওকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, আজকে চুমকি রানীর রেডিওটা বন্ধ কেন? ব্যাটারি কি লো? আরে না গো আপামনি, তুমি তো নাই, কার লোকে কথা কমো, আর এর জন্যই তো চুপ করে আছি। আছি খাবার প্লেটটা হাতে নিয়ে খাটের উপরে বসে বলে, এক সপ্তাহ গ্রামে কি কি করলি চুমকি রানী? আরশির কথায় চুমকি খুশিতে গদগদ হয়ে বলে, তুমি শুনবে আপামনি? আচ্ছা তাহলে আমি বলি, তুমি শোনো। বলে চুমকি শুরু করে তার গ্রামের সপ্তাহের পুরো কাহিনী। আর আরশি খেতে খেতে চুমকির গল্প শোনে। রাত 12টা। বিহান সবেমাত্র বাড়িতে ফিরল। সেই সকালে বেরিয়েছিল, আর বাড়িতে ফেরা হয়নি তার। সবেমাত্র বাড়ি ফিরল সে। না জানি তার মা কতটা ক্ষেপে আছে তার ওপর, আল্লাহ মালুম। হয়তোবা না খেয়ে বিহানের জন্য অপেক্ষা করছে। এটা তো আর নতুন কিছু না। বিহান যখন ছুটিতে বাড়িতে আসে, তখন তার মা তার জন্য খাবার নিয়ে বসে থাকে। হয়তোবা আজকেও আছে। বিহান এইসব ভাবতে ভাবতে গাড়িটা গ্যারেজে রেখে বাড়ির দিকে যেতে নিবে। এমন সময় তার কানে এসে বাড়িটায় প্রথম দিনের মতো মিষ্টি সুরেলা কণ্ঠস্বর। বিহান না চাইতেও তার অযাচিত পা জোড়া থমকে যায়। সেই কণ্ঠস্বরের মালিককে একবার দেখার জন্য তার মনটা ব্যাকুল হয়ে ওঠে। আচ্ছা, সে যাকে সন্দেহ করছে, সেই কি এই কণ্ঠস্বরের মালিক? বিহান না চাইতেও পা বাড়ায় সেই কণ্ঠস্বরের উৎস ধরে। সে বেশ অনেকটা জায়গায় এসে থামে, আর একটি কাঠগোলাপের গাছের কাছে, যেটি তাদের বাগানের এক কোণে অবস্থিত। গাছের ডালে একটি দোলনা টানানো, যেটি মোটা দড়ি ও কাঠের সাহায্যে তৈরি করা। আর সেই দোলনায় বসে দোল খাচ্ছে একটি মেয়ে, মাথার চুলগুলো ছেড়ে দেওয়া, বেশ লম্বা মেয়েটি। দাঁড়ালে অনায়াসে চুলগুলো কোমর ছাড়িয়ে যাবে। পরনে লেডিস গেঞ্জি আর প্লাজো, গলায় একটি ওড়না ঝোলানো, যেটা সামান্য দিকে
সামনের দিকে করে রাখা, আর অবাধ্য কালো দীঘল কালো চুলগুলো দিঘির কালো পানির মতো ঢেউ খাচ্ছে মাঝে মাঝে হাওয়া আসায়। মেয়েটির অবাধ্য চুলগুলো আরেকটু অবাধ্য হয়ে পাখির মতো ডানা মেলে উঠছে। এই মেয়েটি তার আপন মনে খালি গলায় গান গাইছে, আর সেই গান এসে বুকে বিঁধছে ক্যাপ্টেন বিহান চৌধুরী। বিহানের পর্যবেক্ষণের মাঝে মেয়েটি একটি গান শেষ করে আরেকটি গানের সুর তুলে গেয়ে ওঠে। তুমি কি আমার বৃষ্টি হবে, আমি হব তোমারই মেঘ। আমাদের প্রেম হবে রূপকথা, তুমি হবে মায়ার আবেগ। তুমি কি আমার মেঘ হবে, আমি বৃষ্টি হয়ে ঝরব। আমি সকাল সন্ধ্যা রাতে তোমাকে শুধু পড়ব। আমার এ কথা মিথ্যে নয়, আমি বৃষ্টি হয়ে ঝরব তো। আমি সকাল সন্ধ্যা রাতে তোমাকে শুধু পড়ব। আমার এ কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। তা ম্যাডাম, আপনার সকল প্রার্থনায় আপনি কাকে চান? আরশির গানের মাঝে গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগলো আরশির কাছে। এত রাতে কে আসতে পারে তাদের বাড়িতে? আরশি চট করে পেছনে ফিরে তাকালো, আর পেছনে ফিরে থাকা লোকটাকে দেখার জন্য। আরশি অবাক হয়ে তাকিয়ে আছে সামনের পুরুষটির দিকে। এই লোক এত রাতে এখানে কি করছে? প্রশ্নটি মনে আসতেই অবাকের রেশ কাটিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এই, আপনি কিভাবে এখানে এলেন? আর কেনই বা এলেন? আমি তো বলেছিলাম যে কালকে আমি আপনার টাকাটা দিয়ে দিব। তাহলে আপনি এখানে কেন আসলেন? বিহান ভাবলেশহীনভাবে দুই হাতটা পকেটে ঢুকিয়ে একটু নড়েচড়ে দাঁড়িয়ে বলে, আমি আসিনি, তুমি এসেছো। আরশি অবাক হয়ে কিছুটা রাগ মিশিয়ে বলে, আমি এসেছি মানে? আমার বাড়িতে দাঁড়িয়েই বলছেন আপনি আসেননি, আমি এসেছি? বিহান বলে ওঠে, হুম, যেটা সত্যি সেটাই তো বললাম। আরশি এবার দুই হাত কোমরে দিয়ে রেগে বলে ওঠে, কিসের সত্যি? হ্যাঁ, ফাজলামি শুরু করছেন? এই রাতে একটা বাড়িতে এসেছেন, আবার তাও সামান্য কিছু টাকার জন্য? লজ্জা লাগে না? বেরিয়ে যান বলছি। বিহান পূর্বের ন্যায় ভাবলেশহীন কণ্ঠে বলল, তোমার কথাতে কে হও তুমি এই বাড়ির? আর সে রাগ যেন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। তার বাড়িতে এসে বলছে সে এই বাড়ির কে হয়। এরপর রাগে কটমট করতে করতে বলে, আমি এই বাড়ির মেয়ে, আরশি বিনতে আয়াশা চৌধুরী। তুমি এই বাড়ির মেয়ে হলে আমি কে? আপনি কে সেটা আমি কি করে বলবো? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি টাকার জন্য এরকম করছেন তো? ঠিক আছে, আপনাকে টাকাটা দিয়ে বিদায় করব। আসেন আমার সাথে। বলেই আরশি বাড়ির দিকে হাঁটা দেয়। পিছু পিছু বিহানও আসছে নির্লিপ্ত ভঙ্গিতে। এই গাধা মেয়েটা কি করে সেটা তো দেখতেই হবে নাকি? আরশি ড্রয়িং রুমে এসে চেঁচিয়ে চেঁচিয়ে ইশরাক চৌধুরী আর আঞ্জুমান বেগমকে ডাকে। তারা এখানেই ছিল। মূলত ইশরাক চৌধুরীকে আজকে কিছু ইম্পর্টেন্ট মিটিং ছিল, যার কারণে আসতে লেট হয়েছে, যার কারণে তারা এখনো এখানেই উপস্থিত। এর মধ্যে রাতে আরশিকে চেঁচাতে দেখে তারা দুজনেই এগিয়ে আসেন। সাথে কিছুটা অবাক হয় আরশি আর বিহানকে একসাথে আসতে দেখে। আরশি রাগে গজগজ করতে করতে এগিয়ে আসে আঞ্জুমান বেগমের কাছে আর বলে, মা, তোমাকে বিকালে একটা বখাটে ছেলের কথা বলেছিলাম না? এটাই সে ছেলে। সামান্য কিছু টাকার জন্য পিছু ছাড়ছে না। দেখো কিরকম মধ্যরাতেও চলে এসেছে। অসভ্য লোক কোথাকার, জ্বালিয়ে মারলো। আঞ্জুমান বেগম আর ইশরাক চৌধুরী যেন অবাকের ওপরে অবাক হচ্ছেন।
তার নম্র ভদ্র ছেলেটা, যে কিনা কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, আর আজ আরশি তাকে ডিরেক্ট বখাটে বানিয়ে দিল। নিশ্চয়ই কিছু করেছে এই ছেলে, নয়তো আরশি অযথা কেন মিথ্যা কথা বলতে যাবে। এরপর ইশরাক চৌধুরী আঞ্জুমান বেগমের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলে, আঞ্জু, জিজ্ঞেস করো তোমার ছেলেকে, সে কি করেছে আমার মেয়ের সাথে। ইশরাক চৌধুরীর কথায় আরশি ভুরু কুঁচকে বলে, ছেলেকে কার ছেলে বাবা? আঞ্জুমান বেগম মেকি হাসে, আর হেসে আরশিকে বলে, ওই বখাটে ছেলে, ওটা আমার ছেলে। আঞ্জুমান বেগমের কথায় আরশি উত্তেজিত কণ্ঠে বলে, উনি তোমার ছেলে হতে যাবে কেন? আর তোমার ছেলে তো বিহা, বলতে গিয়েও বলতে পারে না আরশি। তার আগে আঞ্জুমান বেগম বিহানের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলে, ওটাই বিহান। আরশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, চোখ দুটো অটোমেটিক্যালি বড় বড় হয়ে যায়। তার মনে হচ্ছে পুরো দুনিয়া যেন ঘুরছে, আর মনে হচ্ছে যেন কোনো সময় অজ্ঞান হয়ে যাবে সে। আর হলেও তাই। অস্পষ্ট সুরে একবারই বলল, কি, বলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। বেলা 11টা। আরশি পিটপিট করে চোখ মেলে তাকায়। সে কোথায় আছে বোঝার চেষ্টা করছে। চারিপাশে একবার চোখ ঘুরিয়ে বুঝল এটা তার ঘরেই আছে। কিন্তু সে ঘরে কি করে আসলো? সে তো নিচে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। হয়তোবা বাবাই এনেছে। এটা মনে করে সে এই বিষয়ে আর কিছুই ভাবল না। ঘড়ির দিকে একবার তাকাতেই 11টা বাজতে দেখে সে ফ্রেশ হতে যায়। একেবারে গোসলও সেরে নিবে সে। আজকে শুক্রবার, তাই কলেজে যাওয়ার কোনো প্যারা নেই। আরুষি ফ্রেশ হয়ে বেরিয়ে দোতলার করিডোরে পায়চারি করছে। একবার ভাবছে নিচে যাবে, তো আর একবার ভাবছে নিচে যাবে না, কারণ নিচের ড্রয়িং রুমে বসে বিহান কফি খাচ্ছে। আর সে যেন বলছে, আরশি, ভালোভাবে শুনতে পেল না, কিন্তু ওখানে খুব মনোযোগ সহকারে ইশরাক চৌধুরী আর আঞ্জুমান বেগমকে বসে থাকতে দেখে বলে, আরশি। তার দ্বিধাদ্বন্দ্বকে কাটিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ইশরাক চৌধুরীর কথার মাঝেই আরশিকে দেখে বলল, আমার আম্মাজানের ঘুম হলো? এখন শরীর কেমন লাগছে আম্মা? ইশরাক চৌধুরীর কথায় আরশি মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ বাবা, ভালো। আঞ্জুমান বেগম বসা থেকে উঠে এসে আরশিকে আভাবে জড়িয়ে ধরে মুখে হাত বুলিয়ে বলে, মাথাটা কি এখনো ঘোরাচ্ছে মা? আঞ্জুমান বেগমের কথায় আরশির ঠোঁটের কোণের হাসিটা আরেকটু চওড়া হয়, আর সেই হাসিটা ঠোঁটে ধরে রেখেই বলে, না মা, আমার তো সমস্যা হচ্ছে না, বিশ্বাস করো আমি একদমই ঠিক আছি। আঞ্জুমান বেগম বলে ওঠে, যাক, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে গিয়েছিস, এতেই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বিহান এতক্ষণ যাবৎ নীরব দর্শক হয়ে শুধু তার বাবা মায়ের কাণ্ড দেখে যাচ্ছে। এই মেয়েটা যে তার বাবা মায়ের মনে কতটা জায়গা জুড়ে আছে, এটা বিহান খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এই কয়দিনে। এর মধ্যে কোথা থেকে যেন চুমকি দৌড়ে এসে চিন্তিত কণ্ঠে আরশির উদ্দেশ্যে বলে ওঠে, ও আপামনি, তুমি নাকি কালকে বিহান ভাইজানকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলে? কোথাও লাগেনি তো? আমি তো ভাবছি পড়ে গিয়ে তোমার মাজা কোমর সব ভেঙে গিয়েছে, কিন্তু এখন দেখতেছি তুমি ঠিকই আছো। সকলের সামনে চুমকির এমন কথায় আরশি বেশ লজ্জায় পড়ে যায়। লজ্জায় আরশি একটু নড়ে চড়ে দাঁড়িয়ে চোখে এদিকে ওদিকে ঘোরায়। বিহান এতক্ষণ যাবৎ আরশির দিকে তাকিয়েছিল। আরশিকে লজ্জায় এইরকম হাঁসফাঁস করতে দেখে বিহানের বেশ ভালোই লাগছে। বলতেই হবে, মেয়েটাকে লজ্জা পেলে বেশ দারুণ লাগে। গাল দুটো লজ্জায় লাল হয়ে গিয়েছে, একদম লাল টমেটোর মতো। কিন্তু বিহান ওপরে বেশ গাম্ভীর্য রেখেই বলে, তাকে দেখে বোঝার উপায় নেই যে তার মনের ভেতরে কি চলছে। আঞ্জুমান বেগম মুচকি হেসে চুমকির সাথে তাল মিলিয়ে বলে, পড়লো কোথায়? তার আগেই তো বিহান ধরে ফেললো। ভাগ্যিস বিহান এসে ধরেছিল, নয়তো সত্যি মাজা কোমর ভেঙে যেত। আবার রুমেও ও দিয়ে এসেছে। আরশি আর নিতে পারছে না, লজ্জায় হাঁসফাঁস করতে করতে কোনো রকমে বলল, আমার কাজ আছে, আমি আসছি।
বলেই কোনো রকমে ওখান থেকে পালিয়ে গেল। আরশি যেতেই আঞ্জুমান বেগম আর চমকে উচ্চ স্বরে হেসে উঠল। ইরশাদ চৌধুরী এর মধ্যে বলে ওঠে, আঞ্জু, তুমিও কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ? কি দরকার ছিল মেয়েটাকে ওই রকম লজ্জা দেওয়ার? আঞ্জুমান বেগম বলে ওঠে, এই তুমি চুপ থাকো তো। আমি কি আর আমার মেয়েটার সাথে একটু মজা করতে পারবো না? মেয়ে তোমার একার না, আমারও, ভুলে যেও না। এরপর চুমকির হাতটা ধরে রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, এই চল তো, অনেক কাজ আছে আমাদের, এখানে থাকলে চলবে না। অপরদিকে আরশি ওখান থেকে পালিয়ে ঘরে এসে পুরো 2 গ্লাস পানি শেষ করে। কি সাংঘাতিক কথা, তাকে নাকি ওই লোকটা ধরেছিল, আর তার চাইতে বড় কথা, তাকে কোলে করে নিয়ে এসেছে রুম পর্যন্ত। হায় আল্লাহ, সব শেষ, আর মান সম্মান কিছুই বাকি রইল না। কিন্তু এখন কি করবে? তার তো অনেক ক্ষুধা পেয়েছে, নিচেও যেতে পারবে না, কারণ নিচে ওই লোকটা আছে, আর সে ওই লোকটার সামনে এখন যেতে চাইছে না। তাই ঠিক করলো আর একটু পরে আজান দিলে যখন নামাজ পড়তে যাবে তখন সে গিয়ে খেয়ে চলে আসবে। তাও ওই লোকটার সামনে এখন যাওয়া যাবে না, কিছুতেই না। যেই ভাবা সেই কাজ। আজানের একটু পরে আরশি ধীর পায়ে নিচে যায়। ড্রয়িং রুম ফাঁকা, আশেপাশে কেউ নেই। আঞ্জুমান বেগম হয়তো গোসল করতে গিয়েছেন, চমকিও তাই। আর তার বাবা আর ওই লোকটা নিশ্চয়ই নামাজে চলে গিয়েছে। সে ভাবলো সে নিজেই খাবার খেয়ে তারা আসার আগে এখান থেকে চলে যাবে। তাই আরশি নিজের খাবার বেড়ে নিয়ে টেবিলে বসে খেতে শুরু করে। খাবার প্রায় শেষের দিকে। এমন সময় বিহান ওখানে এসে আরশিকে খাবার খেতে দেখে এগিয়ে গিয়ে আরশির পেছনে দাঁড়িয়ে একটু ঝুঁকে আরশির কানের কাছে মুখ নিয়ে বলে, খাবার একটু বেশি করে খান ম্যাডাম, শরীরে তো একদমই ওজন নাই। তোলারও মনে হয় ওজন বেশি আছে আপনার থেকে। এত ওজন কম হলে তো হাওয়ায় উড়িয়ে যাবেন ম্যাডাম। আরশি হঠাৎ পুরুষালী কণ্ঠে চমকায়, এই লোক এখানে কি করছে? ও, তার তো মনেই ছিল না যে আজ শুক্রবার, নামাজের প্রায় আধা ঘন্টারও আগে আজান দেয়। এখন নিজের ওপরে নিজেরই রাগ হচ্ছে, কেন যে সে ভুলে গেল। মনে থাকলে তো আর এই লোকের সামনে পড়তে হতো না। আরশির ভাবনার মাঝেই বিহান বলে, কি ভাবছেন ম্যাডাম? আমি যেটা বললাম সেটা শোনেন। না খেলে তো হাওয়ায় উড়িয়ে যাবেন, তখন আমার বাবা মায়ের কি হবে বলেন? তারা তো আবার আপনি বলতে পাগল। আরশির এখন কি বলা উচিত কিংবা কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। শুধু মাথায় একটাই চিন্তা আসছে, এই লোকের সামনে কিছুতেই থাকা যাবে না, পালাতে হবে, কিন্তু পালাবে কিভাবে? আরশির ভাবনার মাঝে কোথা থেকে যেন তামান্নার উদয় হয়। আরশি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক, এবার অন্তত এই লোকের সামনে থেকে যেতে পারবে। সময় যতই যাচ্ছে তামান্নার চিৎকারটা তত বেশি হচ্ছে। মেয়েটা এক প্রকার চেঁচাতে চেঁচাতে দৌড়ে আসছে তাদের দিকে। বিহানও সেই দিকেই তাকায় আর তাকিয়ে দেখে কালকের সেই মেয়েটা। তামান্না আবারও চেঁচিয়ে আরশিকে ডাকছে, ননদিনী, আরে এই ননদিনী, কোথায় তুই? প্লিজ জান আমায় বাঁচা। কিন্তু বিহান বুঝতে পারছে না এই ননদেরই ডাকছে কাকে, আর এর ননদটাই বা আবার কে, আর আমাদের বাড়িতে কোথা থেকে উদয় হলো। তামান্না কোনো দিকে না তাকিয়ে সোজা আরশির সামনে এসে দাঁড়িয়ে আরশিকে কিছু বলার সুযোগ না দিয়ে সে অনর্গল বলতে থাকে, ননদিনী, তোর ভাই এত খারাপ কেন রে? জীবনেও তো আমার একটা কথাও শোনে না, আজকেরটাই কেন শুনতে হলো? জীবনে একটা কথা শোনে না আর আজকেরটাই শুনলো, তাও আবার এমন কথা শুনলো যেটা আমারই বিপদ হয়ে দাঁড়ালো। একটু থেমে আবারও নাক টেনে কান্নার ভঙ্গিতে বলে, এদিকে আমার মন ভেঙে একেবারে হাজার টুকরা হয়ে গিয়েছে, আর তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবি না ননদিনী? আরশি এবার বেশ বিরক্ত হয়, আর সেই বিরক্তির সুর টেনেই বলে, এই আতপাগল মেয়ে, আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছিস তুই যে আমি বলবো? নিজেই তো একাই বকবক করে যাচ্ছিস। আরশির কথায় তামান্না কান্নারত সুরেই বলে, তোর ভাই তো আমাকে বকাই দেয়, আর আর তুইও দিচ্ছিস, আবার তুইও আমাকে বকছিস, যা, থাকবই না, তোরা দুটোই এক, কেউ আমার কষ্ট বুঝিস না। বলেই আবারও শব্দ করে কেঁদে ওঠে। আর সে হতাশ হয়, এই মেয়েকে নিয়ে সে আর পারছে না, কিছু বললেই শুধু তার কান্না শুরু হয়ে যায়। এরপর তামান্নার উদ্দেশ্যে বলে, আমি তোকে কখন বকা দিলাম?
আরশির কথায় তামান্না আবারও নাক টেনে বলে, মাত্রই তো বকা দিলি। আচ্ছা বাবা, আর দিব না। এখন বল, আমার ভাইয়ের কোন কথা সে তুই শুনলো না, যেটা শোনাতে তুই খুশি হসনি, উল্টো আরো কষ্ট পাচ্ছিস? তামান্না চোখের পানি মুছে আরশির উদ্দেশ্যে বলে, জানিস, তোর ভাইয়ের সাথে আজকে কথা বলতে খুব মন চাচ্ছিল, তাই তোর ভাইকে ফোন দিয়েছিলাম। এই 2 বছরে তো তোর ভাই একদিনও আমার ফোন ধরেনি, আজকেও ধরলো না, তাই মেসেজ দিয়েছিলাম। শুনুন, আজকাল না অনেক চোখের ভাইরাস হয়ে গিয়েছে, আপনি একটু সাবধানে থাকবেন। মা আর বোন ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না, তাদের থেকে 100 হাত দূরে থাকবেন। তা না হলে কিন্তু আপনার সেই ভাইরাস হয়ে চোখ নষ্ট হয়ে যাবে, সাবধান। আর এই মেসেজ দেখে তোর ভাই পাল্টা মেসেজ দিল, তুমিও অন্য কোনো মেয়ে, আজকের পর থেকে তুমি আমার থেকে 100 হাত দূরে থাকবে, বলেই নাম্বারটা ব্লক করে দিছে। তামান্নার সব কথা শোনার পর আরশি বিরক্তিকর কণ্ঠে বলে, ঠিকই তো বলেছে, এরকম উল্টাপাল্টা মেসেজ দিতে তোকে কে বলেছে? অন্য কোনো কথা খুঁজে পাসনি? আরশির কথায় তামান্নার মন খারাপ করে, অপরাধীর ন্যায় মাথা নিচু করে রাখে। বিহান এতক্ষণ যাবৎ দুই বান্ধবীর কর্মকাণ্ড দেখছিল, আর যা দেখে বুঝলো তামান্না 2 বছর ধরে আরিশকে ভালোবাসে, কিন্তু আরিশ তামান্নাকে পাত্তা দেয় না, আর তামান্না আরিশের পিছু ছাড়তে নারাজ। বিহান আর ওখানে দাঁড়ায় না, ওখান থেকে প্রস্থান করে। দুই পাগল এক জায়গায় হয়েছে, এখন বরকে দেখে অজ্ঞান হয়ে যায়, আর একজন বরকে পাওয়ার জন্য অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এখানে থাকার মানেই হয় না। আবার নামাজেরও সময় হয়ে যাচ্ছে। আরশি তামান্নাকে মন খারাপ করে থাকতে দেখে ওর কাছে গিয়ে বলে, মন খারাপ করিস না তনু, আর চল তোকে একটা জিনিস দেখাই, যেটা দেখলে তোর মন ভালো হয়ে যাবে। বলেই তামান্নাকে নিয়ে ওর রুমে চলে যায়। আরশি খুশির হয়ে তামান্নাকে কিছু একটা দেখায়, যেটা দেখার পর তামান্নার সব মন খারাপ ভুলে যায়। আনন্দের চিৎকার দিয়ে আরশিকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, জানের জান, আজ তো আমার অনেক কাজ রে, তুই থাক, আমি বরঞ্চ যাই, কত কিছু করতে হবে, একদম সময় নষ্ট করা যাবে না। বলেই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই দৌড়ে চলে যায়। তামান্নাকে এভাবে যেতে দেখে আরশি মলিন হাসে। বিহানের কথা আর বলা হয়ে ওঠে না। নামাজ শেষে ইশরাক চৌধুরী আর বিহান বাড়িতে এসে ড্রয়িং রুমের সোফায় বসেছে, কি যেন একটা আলোচনা করছে, আর আঞ্জুমান বেগম ডাইনিং টেবিলে খাবার বাড়ছেন। সবকিছু হয়ে গেলে স্বামী আর সন্তানকে ডাকেন খাবার খাওয়ার জন্য। ইশরাক চৌধুরী এসে চুমকির উদ্দেশ্যে বলে, আরশিকে ডেকে আনার কথা। আঞ্জুমা বেগম বলে ওঠেন, ওকে ডাকতে গিয়ে লাভ নেই, ওর ক্ষুধা পেয়েছিল তাই ও আগেই খেয়ে নিয়েছে। তাহলে আর কি করার, আমরাই বসে খাই। হ্যাঁ, তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। বলেই আঞ্জুমান বেগম বেগুন খাবারটা বেড়ে দিলেন। সবাই একসাথে খাবার খায়, মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা বলে, এরপর যে যার মতো করে রুমে চলে যায়। সন্ধ্যা 6টা, বিগত 1 ঘন্টা যাবৎ আরশি ক্রসিং এর বাহিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সার দেখা মিলছে না। প্রত্যেক দিন গাড়িতে করেই আসে, কিন্তু আজকে ড্রাইভার আসেনি অসুস্থ থাকার জন্য, যার জন্য মূলত আরশি এই ভোগান্তিতে পড়েছে। অনেকক্ষণ যাবৎ রিক্সা না পাওয়াতে আরশি ফোনটা বের করে কাউকে ফোন করার জন্য, এমন সময় একটা বাইক এসে তার কাছ ঘেঁষে দাঁড়ায়। আরশি ফোন থেকে চোখটা সরিয়ে সামনে তাকাতে বিহানকে দেখতে পায়। আপনি এখানে? আরশির কথায় বিহান ভুরু কুঁচকে বলে, হ্যাঁ, এদিকেই একটা কাজে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? ক্রসিংয়ে এসেছিলাম, কিন্তু আজকে তো শুক্রবার, আজকে কিসের ক্রসিং? আসলে কালকে কিছু প্রবলেমের জন্য ক্রসিং বন্ধ থাকবে, আর আমাদের যাতে প্রবলেম না হয় ওই জন্য কালকেরটা আজকে রেখেছিল। বিহান বোঝার ভঙ্গিতে মাথা নাড়িয়ে ঠোঁট গোল করে বলে, ও, তাহলে গাড়ি আনোনি কেন? আরশির কথা বলতে ইতস্ত বোধ করছে, কারণ বিহান তার দিকেই তখন থেকে কথা বলছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশি বিহানকে তার ইতস্ত বোধ বোঝাতে চায় না, তাই স্বাভাবিকভাবেই বলে, ড্রাইভার কাকা অসুস্থ, এই জন্য আসতে পারেনি। বিহান একবার আরশির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। মিষ্টি রঙের কাজ করা 3 পিস পরেছে, মাথায় কালো হেজাব, চোখে চশমা, মুখে মাস্ক,
যেটা এই মুহূর্তে নিচে নামানো। বাম হাতে মেরুন কালারের একটি ঘড়ি, ডান হাতে পার্পল ব্রেসলেট। সব মিলিয়ে মেয়েটাকে বেশ দারুণই লাগছে। এরপর আরশির উদ্দেশ্যে বলে, বাইকে উঠে বসো। আরশি ইতস্থ করে একটা ছেলের বাইকে উঠবে, এটা ভাবতেই তার গায়ে কাঁটা দিচ্ছে। আরশি আজ পর্যন্ত কোনো বাইকে ওঠেনি, ভয়ও লাগছে, আবার রিক্সাও পাচ্ছে না। আরশি এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে বিহানের দিকে তাকায়। বিহান তার দিকেই তাকিয়ে আছে। বিহান বলে উঠল হঠাৎ করে, আজকে কি এখানে থাকার ইচ্ছে আছে নাকি নাকি বাড়ি যাবে? বাড়ি যাবার ইচ্ছা থাকলে তাড়াতাড়ি উঠে বসো। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, তাই আরশি আর ইতস্তবোধ কাটিয়ে বাইকে উঠে বসে, কিন্তু বিহানকে ধরে না। বিহান সেটা খেয়াল করে আরশির উদ্দেশ্যে বলে, ধরে বসো তো, না হলে পড়ে যাবে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আর একটা কথা মনে রেখো, পড়ে গেলে কিন্তু আমি তোমায় নিয়েই চলে যাব, পেছনে ফিরে তাকাবো না। কথাটা আরশির কর্ণগোচর হতেই চট করে বিহানের কাঁধে হাত রাখে। এই মুহূর্তটা আরশি কিছুতেই পড়ে যেতে চায় না, আর এই লোকের সামনে তো একেবারেই না। এমনিতে কালকের ঘটনার জন্য তার মান সম্মান অর্ধেক শেষ, আজকে আবার পড়ে গেলে লজ্জায় মুখ দেখাতে পারবে না। তার থেকে ধরে বসাই ভালো। আরশির কাণ্ডে বিহান সূক্ষ্ম হাসে। এরপর বাইক স্টার্ট দেয়। কিছুক্ষণ পর তারা বাড়িতে এসে পৌঁছায়। বাইক থামাতেই আরশি কোনো দিকে না তাকিয়েই তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে চলে যায়। আরশির যাওয়ার পানে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে বিহান। আরশি এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন তার ট্রেন মিস হয়ে যাচ্ছে। এরপর বাইক গ্যারেজে রেখে বাড়ির ভেতরে যায়। গিয়ে দেখতে পায় পুরো ড্রয়িং রুমে তার বন্ধু বান্ধব দিয়ে ভরা। তারা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে দাঁড়িয়ে আছে আরশি। বেচারির মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তেই সে কেঁদে দিবে। তাই বিহান এগিয়ে গিয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, কি হচ্ছে এখানে, আর তোরা এখানে কি করছিস? বিহানের বন্ধুদের মাঝে ওর একজন বন্ধু আদিল বলে ওঠে, আরে ব্রো, এসে পড়েছিস, আমরা সে কখন এসেছি আর তুই লাপাত্তা, কই গিয়েছিলি? সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোরা এখানে কি করছিস? কি করছি মানে? দাওয়াত খেতে আসছি ব্রো। বিহান ভুরু কুঁচকে বলে, কিসের দাওয়াত? আরে, তোর বাসায় অনুষ্ঠান, তুই জানিস না? এটা কেমন কথা? এর মাঝে ইশরাক চৌধুরী ওখানে এসে উপস্থিত হন আর বলে, কিসের অনুষ্ঠান? সেটা কালকেই দেখতে পাবে। এখন বন্ধু বান্ধব আসছে, তাদের সাথে আনন্দ করো, আড্ডা দাও, মজা করো, কালকেরটা কালকে দেখো। এরপর আরশির উদ্দেশ্যে বলে, আম্মা জান, তুই এখন এখান থেকে দাঁড়িয়ে আছিস কেন? যা, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছে তো। বিহানের ফ্রেন্ডদের মাঝ থেকে একজন মেয়ে ফ্রেন্ড বলে, আরে আঙ্কেল, ওকে যেতে বলছেন কেন? মাত্রই তো আসলো, এখনো আমাদের পরিচয় তো ঠিক মতো হয়নি, আমরা পরিচিত হই, পরে না হয় যাবে। ইশাক চৌধুরী বলে উঠলেন, তোমরা তো আছোই মা, পরে না হয় পরিচয় হয়ে নিও। ও এখন ওর বান্ধবীদের বাসায় যাবে, ওদের বাসায় কেউ নেই, মেয়েটা একা আছে, তাই আরশি আজকে রাতে ওখানেই থাকবে, কালকে আবার চলে আসবে। ইশাক চৌধুরীর কথায় বিহান বলে ওঠে, একটা বাসায় দুইটা মেয়ে একা থাকবে? তার থেকে তো ওর বান্ধবীকে এখানে আসতে বললেই পারতে। দুইটা মেয়ে একটা বাসায় একা থাকার কোনো মানেই হয় না। ইশরাক চৌধুরী বলে ওঠেন, ওদের বাসা আমাদের পাশের ফ্ল্যাটে, আর এটা প্রথমবার না, এর আগে ওরা বহুবার একা থেকেছে। এতদিন যখন কোনো সমস্যা হয়নি, এখনো হবে না। আর তোমাকে আরশিকে নিয়ে ভাবতে হবে না, ওর জন্য আমরাই আছি। বিহান আর কিছু বলে না, চোয়াল শক্ত করে হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে। আরশি তাদের কথাবার্তার মধ্যেই ওপরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আরশি ফ্রেশ হয়ে নিচে এসে ইশরাক চৌধুরীকে বলে, বাবা, আমি গেলাম, মাকে বলে দিও। ঠিক আছে আম্মা, বলে দিব, তুমি কিন্তু সাবধানে যাবে। আরশি মিষ্টি হেসে বলে, ঠিক আছে বাবা, আসছি আমি তাহলে। বলেই আরশি ওখান থেকে চলে যায় তামান্নাদের তামান্নাদের বাসার উদ্দেশ্যে। ওর বাবা মা দেশের বাহিরে গিয়েছে ব্যবসার কাজের জন্য, ওই জন্যই মূলত তার যাওয়া। রাত 10টা, অডিটোরিয়ামের মধ্যে বইছে খুশির বন্যা। আজকে তারা আবারও পূর্ণতা চৌধুরীর দেখা পেয়েছে, যেটা সহজে মেলে না। এইটা দিয়ে দুইবার দেখলো তারা পূর্ণতা চৌধুরীকে।
কিন্তু সম্পূর্ণরূপে না। প্রথমবারের মতো আজকেও তার মুখে ঢাকা রয়েছে। নিজেকে সেই কালোতেই মুড়িয়ে নিয়েছে পূর্ণতা চৌধুরী। প্রথমে মুখ দেখতে না পেলেও একটু মন খারাপ হলেও তার গানে যে মিষ্টি কণ্ঠ পেয়ে মন খারাপ কোথাও যেন উধাও হয়ে গেল। এখন সবাই মেতে আছে তার গানের মধ্যে। কেউ তার প্রিয়জনকে নিয়ে কাপল ডান্স করছে, তো আবার কেউ ভিডিও করছে, তো কেউ বা পূর্ণতা চৌধুরীর সাথে গলা মেলাচ্ছে। সবকিছু মিলিয়ে মনোরম একটা পরিবেশ। পূর্ণতা চৌধুরী পুরো একটা গান শেষ করে নতুন একটা গানের সুর তুলে গেয়ে ওঠে। ভোর সকালে বিহান ও তার 5 বন্ধু বেরিয়েছে সকালের স্নিগ্ধ বাতাস গায়ে মাখতে। বিহানদের বাড়ি থেকে একটু দূরে রয়েছে একটি বিশাল নদী। জায়গাটি কোলাহল শূন্য। ওখানে গেলে সকালের পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। ঠান্ডা শীতল বাতাস, রোদের মিষ্টি আলো, পাখির কিচিরমিচির ডাক, ঠান্ডা পরিবেশ যেখানে মানুষের শোরগোল নেই। একাকিত্বভাবেই পরিবেশটাকে এনজয় করার জন্য বেস্ট একটি জায়গা। বিহান বাড়িতে থাকলে প্রায় এখানে আসে জায়গাটি উপভোগ করার জন্য, নিজেকে কিছুটা সময় দেওয়ার জন্য, জীবনের কিছু সমীকরণ মেলানোর জন্য। সমস্ত খারাপ লাগা কষ্টগুলো যেন ভাসিয়ে নিয়ে যায় নদীর স্বচ্ছ পানির ঢেউয়ের সাথে। বিহানের কাছে জায়গাটি বেস্ট মনে হয়। এজন্যই তো তার বন্ধুদেরকেও তাকে নিয়ে আসলো আর এই মিষ্টি পরিবেশটা উপভোগ করাতে। তারা বেশ কিছু সময় হাঁটার পর এসে পৌঁছেছে নদীর পাড়ে। তারা এসে একটু দাঁড়ায়, কারণ এখান থেকে দেখা যাচ্ছে দুইটি মেয়েকে। একটি মেয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে হাত মেলে মাথাটা উঁচু করে সকালে এই স্নিগ্ধ শীতল মিষ্টি বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। আর তার পাশে আর একটি মেয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে, নদীর স্বচ্ছ পানির ঢেউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছে তার খারাপ লাগা, তার সমস্ত অভিযোগগুলো ভাসিয়ে দিচ্ছে নদীর ঢেউয়ের সাথে। দুইটা মেয়ের একই ড্রেস আপ, দুজনের চুল ছেড়ে রাখা যেটা বাতাসের কারণে দুলছে। দুজন মেয়ের গায়ে জড়ানো সাদা সুতির লং গাউন আর কালো ওড়নাটা শালের মতো করে গায়ে জড়ানো। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটাই পার্থক্য, দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে মিষ্টি হাসি আর বসে থাকা মেয়েটির মুখে কষ্টের ছাপ স্পষ্ট। তারা সবাই মিলে আরেকটু এগিয়ে যায়, গিয়ে তারা বসে থাকা মেয়েটিকে চিনতে পারে আরশি। দাঁড়িয়ে থাকা মেয়েটিকেও চিনতে না পারলেও বিহান চিনতে পারল তামান্না আরশির বান্ধবী। তারা সবাই অবাক হয় আরশিকে এত সকালে এখানে দেখে, আর সবাই খুশিও হয় আরশিকে এখানে দেখে, কারণ তারা সকালে আরশিকে ভীষণ মিস করছিল। আগে কখনো না দেখলেও কালকের ওইটুকু সময় মেয়েটাকে তাদের বেশ মনে ধরেছে। বিহান চুপচাপ আরশিকে পর্যবেক্ষণ করছে। আসার পর থেকেই আরশিকে যতবারই দেখেছে, বেশি চঞ্চলতা না হলেও একরকম নীরব হয়ে থাকতে বেশি দেখেনি। আজকে কি এই মেয়েটার মন খারাপ? এজন্যই কি এই নীরবতা? বিহান কিছু বলার আগেই তার ফ্রেন্ড মিতালি খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আরে আরশি, তুমি এখানে? কারোর মুখে আরশির নামটা শুনে পেছনে ফিরে তাকায়, দেখতে পায় কালকের বিহানের 3 জন ফ্রেন্ডের সাথে আরো 2 জন আছে, সাথে বিহান। আরশি সকলকে দেখে একটু অবাক হলেও বেশি অবাক হয় না, কারণ বিহান এখানকার ছেলে, এখানে ছোট থেকে বড় হয়েছে, সবকিছুই তার চেনা জানা, আর এখানে আসাটা তো স্বাভাবিক। আরশি মিষ্টি হেসে উঠে দাঁড়ায়, মিতালির উদ্দেশ্যে বলে, হ্যাঁ আপু, সকালের এই মিষ্টি মুহূর্তটা উপভোগ করার জন্যই আসলাম। জানো, আমরাও তোমাকে মিস করছিলাম এখানে আসার সময়। আর দেখো, আমরা তোমাকে পেয়েও গেলাম এখানে এসে। বর্ষা পাশ থেকে মিতালির উদ্দেশ্যে বলে, এই মিতু, শর্ত, আমাকে একটু কথা বলতে দে। তুই কি একাই পরিচিত হবি? আমরা হব না? এমনিতেও কালকে পরিচিত হতে পারিনি। আদিল বলে উঠল, হ্যাঁ তাই তো, তুই তো শুধু একাই বকবক করেই যাচ্ছিস, আমাদের তো কথা বলার সুযোগই দিচ্ছিস না। বর্ষা আবারও বলে ওঠে, আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি সকলের সাথে। এরপর বর্ষার এক এক সবার দিকে আঙ্গুল তুলে বলে, ও হচ্ছে আদিল, আর ও হচ্ছে নিহাল, আর একে তো চেনই, আমাদের বকবক ম্যাডাম মিতালি, আর আমি হচ্ছি বর্ষা, আর ওইটা আমার যমজ ভাই আকাশ। আমরা সকলে বিহানের ছোটবেলার বন্ধু, সকলের একসাথে বেড়ে ওঠা।
স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ আমরা একসাথেই পার করেছি। আর শুধু তাই না, আমরা সকলে এখন একসাথেই জব করি। আমরা সকলে আর্মি অফিসার। আরশি মিষ্টি হেসে সকলের সাথে পরিচয় হয়। এরপর আরশি তামান্নাকে দেখিয়ে বলে, আর এটা আমার ফ্রেন্ড তামান্না, কালকে এর সাথেই ছিলাম আর কি। এরপর সবাই তামান্নার সাথেও পরিচিত হয়ে নেয়। তামান্না বুঝেও বুঝতে পারছে না এরা সবাই বিহানের ফ্রেন্ড, আর এরা সবাই এখানে ঘুরতে এসেছে, কিন্তু বিহান কোথায়। তামান্না সকলের উদ্দেশ্যে বলে, আচ্ছা সেটা না হয় বুঝলাম যে আপনারা সবাই বিহান ভাইয়ার ফ্রেন্ড, কিন্তু বিহান ভাইয়াটা কোথায়, সে আসেনি। তামান্নার প্রশ্নে আদিল বলে, ওই যে দেখছো তোমার পাশেই দাঁড়িয়ে আছে, ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট টি শার্ট পরে, ওটাই তোমার বিহান ভাইয়া। আদিলের কথা শুনে তামান্না অবাক চোখে আরশির দিকে তাকায়। আরশি ওর দিকেই তাকিয়েছিল। তামান্না আরশিকে কিছু বলতে গিয়েও বলে না। এমনিতেও মেয়েটার আজকে মন ভালো নেই, তাহলে কি জন্য, এই জন্যই এই মনটা খারাপ। দুই বান্ধবী শুধু নীরব চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কোনো বাক্য ব্যয় করে না। তামান্না সবই জানে, এই মেয়েটার কষ্ট তো সে দেখেছে, তাও আবার একদম কাছ থেকে। না জানি মেয়েটার ওপর দিয়ে এখন কি ঝড় বয়ে যাচ্ছে। বিহান তো এই বিয়েটা মানে না, তাহলে কি এখন ডিভোর্স হয়ে যাবে। এটা ভাবতেই তামান্নার বুকটা ছ্যাদ করে ওঠে, চোখের কোণে অশ্রু জমা হয়। তামান্না হঠাৎই আরশির হাতটা ধরে সকলের উদ্দেশ্যে বলে, আপনারা তো মাত্রই আসলেন, আশেপাশে ঘোরাফেরা করুন, আমরা বরঞ্চ যাই। আর তাছাড়া আমরা অনেকক্ষণ আগেই এসেছি, এখন যেতে হবে, কিছু কাজ আছে। তামান্নার কথায় বর্ষা বলে, আরে না না, তোমরা যাবে কেন, আমরা তো মাত্রই আসলাম, আমাদের সাথে থাকো না, আমরা না হয় একসাথে একটু পর বাসায় ফিরবো। বর্ষার কথায় তামান্না তাড়াহুড়ো করে বলে, না আপু, আজকে না, অন্য একদিন আপনাদের সাথে ঘুরবো, আজকে সত্যি আমাদের কাজ আছে, আপনারা থাকুন, আমরা যাই। বলেই এক প্রকার আশিকে টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের গমনের পথে। আরশিদের যাবার পথে তাকিয়ে আদিল চিন্তিত কণ্ঠে বলে, এই, তোরা কিছু খেয়াল করলি, এতক্ষণ যাবৎ কিন্তু সবকিছুই ঠিক ছিল। বিহানের কথা শোনার পর ওই মেয়েটা কি রকম অদ্ভুত বিহেভিয়ার করলো না। হ্যাঁ, সেটাই তো দেখলাম রে। আরশিকে এক প্রকার টেনে নিয়ে এখান থেকে চলে গেল না। হ্যাঁ, কিন্তু এরকম কেন করলো, কি জানি কি হলো। বিহানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে, কিরে বিহান, চুপ করে আছিস কেন, কিছু বলবি না। কি বলবো, কি বলবি মানে, ওরা এরকম ভাবে চলে গেল কেন, সেটা ওদের গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা, তোর হয়েছেটা কি রে। আচ্ছা হয়েছে, তোরা এখন একটু চুপ কর আর বল, ঘুরবি নাকি বাসায় যাবি। মিতালি বলে ওঠে, না রে, আজকে আর ঘুরতে মন চাচ্ছে না, ওরা কিরকম ভাবে চলে গেল, আমার অনেক খারাপ লাগছে ওদের জন্য, হঠাৎ ওদের কি হলো কে জানে। হ্যাঁ রে, আমারও আর ঘুরতে ইচ্ছে করছে না। সবার কথায় বিহান বলে, কারোর যখন ঘুরতে ইচ্ছে করছে না, তাহলে বাসায় চল, অন্য একদিন ঘুরিস। বিহানের কথায় সবাই সম্মতি দিয়ে সবাই ওখান থেকে প্রস্থান করে। 15 মিনিট যাবৎ তামান্নাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে আরশি আর তামান্না। কেউ কোনো কথা বলছে না, দুজনেই নীরব। নীরবতা ভেঙে তামান্না আরশিকে বলে, বিহান ভাইয়া কবে আসছে রে। তামান্নার কথায় আরশি ছোট করে উত্তর দেয়, 2 দিন আগে। আমাকে বলিসনি কেন, বলার সুযোগ কই দিছিলি যে বলবো। তোর কি এই জন্যই মন খারাপ, তোর কি মনে হয় আমি এই সামান্য কারণে মন খারাপ করে থাকবো। না রে, আমার এমনি ভালো লাগছে না। তামান্না বলে ওঠে, মিথ্যা কেন বলছিস, সত্যিটা বল, কি হয়েছে। তুই কি বুঝতে পারছিস না। পারছি, কিন্তু তোর মুখ থেকে শুনতে চাই। আর সে ভালোই বুঝতে পারছে এই মেয়ে তার পেট থেকে কথা বের না করে থামবে না, তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আজকে খুব করে মা আর ভাইয়ার কথা মনে পড়ছে। কতদিন হলো তাদের দেখি না বলতো। 2টা বছর হচ্ছে আমি আমার বাড়িতে যাইনি, মাকে একটু দেখতে পাইনি। মায়ের আদর ভালোবাসা, মিষ্টির শাসন, মায়ের শরীরের গন্ধ, মায়ের হাতের খাবার, ভাইয়ের ভালোবাসা আদর স্নেহ থেকে আমি বঞ্চিত। সেই যে বিয়ের রাতে আসলাম, আর তো ফিরেই যেতে পারিনি আমার চেনা শহরে।
আরশির অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরশি শুকনো ঢোক গিলে আবারও বলে, আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে মা কত কিছু রান্না করত, ভাই কত গিফট দিত, সবাই কত আনন্দ করতাম। বলতে বলতেই আরশি আনমনা হয়ে চুপ হয়ে যায়। তামান্না শুকনো ঢোক গিলে আরশিকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলে, সোনা, তুই তো সবই জানিস, বল। সবাই তো পরিস্থিতির শিকার। তুই প্লিজ মন খারাপ করে থাকিস না। তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। বলেই আরশিকে জড়িয়ে ধরে। আরশি মুচকি হাসে তামান্নার কাণ্ডে। এরপর বলে, আজকে কলেজে যাবি না ভাইয়ের বউ? ভাইয়ের বউ ডাকটা শুনে তামান্না খুশিতে লাফিয়ে উঠে বলে, তুই ভাইয়ের বউ ডেকে বললে আমি না করতে পারি বল? তুই গিয়ে রেডি হ, আর আমি 10 মিনিটেই আসছি। আরশি মিষ্টি হেসে বলে, ঠিক আছে। এরপর দুজন চলে যায় দুজনের বাড়িতে। আরশি বাড়িতে এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। আরশিকে আসতে দেখে বর্ষা বলে, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমরা সেই কখন থেকে বাসায় আসছি। আরশি বলে ওঠে, তামান্নাদের বাসায় গিয়েছিলাম আপু, তাই একটু দেরি হয়ে গিয়েছে। বলেই আরশি এদিকে ওদিকে চোখ ঘোরায়। বিহানের সব বন্ধুরা এখানেই আছে, কিন্তু বিহান নেই। ইশাক চৌধুরী আর আঞ্জুমান বেগমও কেউ নেই। কাউকে দেখতে না পেয়ে আরশির মন খারাপ হয়ে গেল। হয়তো সে কিছু আশা করেছিল, কিন্তু সেই রকম কিছু না পাওয়াই খারাপ লাগলো। আরশির মন খারাপ করে ওর রুমেই যায় ফ্রেশ হওয়ার জন্য। আরশি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিচে আসে। এসে সবাইকে ডাইনিং টেবিলে দেখলো। আর সে নিজেও এগিয়ে যায় ডাইনিং টেবিলের কাছে, গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। কিছুক্ষণ পর বিহান এসে বসে একদম আরশির সামনের চেয়ারে। আঞ্জুমান বেগম আর চুমকি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আরশি খাবার খাচ্ছে আর একটু পর পর ইশাক চৌধুরী আর আঞ্জুমান বেগমের দিকে তাকাচ্ছে। সবাই খাওয়ার মাঝে গল্প করলেও আরশি চুপচাপ, সে কোনো কথা বলছে না। আরশি আবারও তাকায় ইশাক চৌধুরীর দিকে। এবার ইশাক চৌধুরীরও আরশির দিকে তাকিয়ে বলে, আমার আম্মা কি আমায় কিছু বলবে? ইশাক চৌধুরীর কথায় আরশি না বোধক মাথা নাড়ায়, যার মানে সে কিছু বলবে না। আরশির চোখের কোণে পানি জমা হয়। তার প্রচন্ড খারাপ লাগছে। তার বাবা মা কি রকম গা ছাড়া ভাব নিয়ে আছে, যেটা আরশির একদমই সহ্য হচ্ছে না। বিহান খাচ্ছে আর মাঝে মাঝে আরশির দিকে তাকাচ্ছে। তার কাছে আজকে আশিকে একটু বেশি উদাসীন মনে হচ্ছে। মেয়েটা মনে হয় কোনো বিষয় নিয়ে কষ্ট পেয়েছে। আরশির চোখের পানি বিহানের চোখে এড়ায় না। কিন্তু বিহান কেন এত ভাবছে এই মেয়েটাকে নিয়ে? সে তো এই মেয়েটাকে মানে না, ভালোবাসে না। তাহলে বিহান নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আরশি আর খেতে পারছে না, তার গলা দিয়ে খাবার নামছে না। তাই সে হাত ধুয়ে উঠে যায়। আর অবাক করার বিষয় হলো, আজকে কেউ তাকে আটকালোও না। এমনি দিন আঞ্জুমান বেগম আরশিকে পুরোটা না খেয়ে যেতে দেয় না, আর আজকে সেই মানুষটা কিছুই বলল না। আরশি বেরিয়ে যেতে বিহানও বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আঞ্জুমান বেগম যেতে দেননি। আজ বিহানের জন্মদিন। 27 বছর পেরিয়ে 28 বছরে পা রাখলো। আঞ্জুমান বেগম নিজের হাতে পায়েস রান্না করেছে তার ছেলের জন্য। ইশাক চৌধুরী আর আঞ্জুমান বেগম দুজনেই বিহানকে পায়েস খাইয়ে দিয়ে অনেক দোয়া করলেন। অপরদিকে আজকে কিছুতেই ক্লাসে মন বসছিল না আরশির। সে ক্লাস করতে চায়নি, বাসায় যেতে চেয়েছিল, কিন্তু তামান্না যেতে দেয়নি। এক প্রকার জোর করেই রেখেছে তার সাথে। আর শুধু সেখানেই থেমে থাকেনি, তাকে নিয়ে আবার শপিং এ গিয়েছিল। তেমন তো কিছুই কিনলো না, শুধু পুরো শপিং মল ঘুরে ঘুরে সন্ধ্যা নামিয়ে আনলো। আরশি বাসায় আসতে আসতে প্রায় 8টা বেজে গেল। আর ভাবনার বিষয় হচ্ছে, আরশি আজকে এত দেরি করে বাসায় ফিরলো, কিন্তু ইশরাক চৌধুরী বা আঞ্জুমান বেগম কেউই তাকে একবারও ফোন করেনি যে সে কেন বাসায় আসছে না, কেন এত দেরি হচ্ছে। এসব ভাবতে ভাবতে আরশি বাড়ির ভেতরে প্রবেশ করে, কিন্তু পুরো বাড়ি অন্ধকার, কোথাও কোনো আলোর দেখা নেই। আরশি একটু ভয় পায়, ভয়ে ভয়ে পা বাড়ায় সামনের দিকে, কিন্তু হঠাৎই